সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ মডার্ন প্রোগ্রামিং এর কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারে কন্ট্রোল স্টেটমেন্টের একটা উপভাগ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের একটা ভাগ নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা আসলে ক্লিয়ার করা দরকার। আমি যে অনার্স কোর্সগুলো নিয়ে আলোচনা করতেছি, বা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ হোক, এগুলো নিয়ে হয়তো অনেকের ভিতরে কিছুটা বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে যে আসলে এগুলো কেন করতেছি, বা তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমি আসলে একজন স্টুডেন্ট। জাস্ট আমি এই কোর্সগুলো সাবজেক্টগুলো আসলে যেভাবে বুঝে নিছি, ঠিক আমি চাইতেছি এই জিনিসগুলো সবাইকে ছড়িয়ে দেওয়া, আর জাস্ট আর কিছুই না। এখানে আমার যে কোনো স্বার্থ নাই, জাস্ট অন্য জন্য কিছু কাজ করতেছি যারা ফ্রিতে হলেও যাতে কি এই কোর্সগুলো পেয়ে যায়। কারণ আমাদের সমাজে অনেক স্টুডেন্ট আছে যারা বিশেষ করে ম্যাথমেটিক্সে অনার্স করতেছে, কিন্তু তারা তাদের অবশ্য দেখা যায় কি আর্থিক সমস্যার কারণে হয়তো তারা ট্রাই করতে পারতেছে না, বা তাদের কোর্সগুলো আসলে কিন্তু শেষ করতে পারতেছে না। তো তাদের জন্য মূলত আমাদের কাজটা করা। তো আমাদের সব দেখা যায় কি ইউটিউব হোক বা ফেসবুকে হোক, সব জায়গায় 1 to HSC পর্যন্ত ক্লাস সাবজেক্টগুলো আসলে অ্যাভেলেবেল, ইউটিউব বা ফেসবুক এগুলোতে পাওয়া যায়। কিন্তু অনার্সে বিশেষ করে ম্যাথমেটিক্সের সাবজেক্টগুলো এটা রেয়ার, এটা পাওয়া যায় না। তো আমি চাইতেছি আসলে জিনিসগুলো মুক্ত করে দেওয়ার জন্য। আমার ভিতরে যা আসছে আমি চেষ্টা করতেছি সবাই জিনিসগুলো ছড়াই দেওয়ার জন্য। এটা কোনো ফেড কোর্স না, এটা একটা মুক্ত কোর্স। যে কেউ আসতে পারে, যে কেউ দেখতে পারে, যে কেউ এখান থেকে উপকৃত হতে পারে। তো এটা নিয়ে আসলে কারোর ভিতরে কোনো বিরূপ মনোভাব সৃষ্টি হওয়ার আমি কিছু মনে করি না, হওয়ার কোনো কথা না। জাস্ট আমি চেষ্টা করতেছি সবার কাছে এটা মুক্ত করে দেওয়া কথা, সেটাই। এটা আমার কোনো স্বার্থ নাই, জাস্ট করার জন্য কিছু উপকার করে, এটাই জাস্ট। তো অনেক মনোভাব সৃষ্টি হতে আমার কাছে কিছু আসছে, ইনফরমেশন আসছে। তো মনে রাখো আমি একজন স্টুডেন্ট, আমি রানিং অনার্স করতেছি ম্যাথমেটিক্সে। তো আমি চেষ্টা করতেছি এটা একটু অ্যাভেলেবল করে দেওয়ার জন্য সর্ব সেক্টরে, যাতে যে কেউ আসে কিন্তু উপকৃত হতে পারে। জাস্ট আর কিছুই না, কারণ আমি এখন মহাজ্ঞানী না, আমি এখন পণ্ডিত হই নাই। এই তো এখন আমরা আলোচনা করতেছি কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। আমরা আগে লেকচার দিতে আমরা আলোচনা করছিলাম যে গো টু স্টেটমেন্ট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো যে ইফ স্টেটমেন্ট। আজকে আমরা আলোচনা করছি ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট তো গো টু স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা যখন করছিলাম, তখন বলছিলাম যে যখন আমরা কোনো একটা লাইন থেকে এক লাইনে জাম্প দেওয়া প্রয়োজন পড়ে, তখন সেখানে আমরা গো টু স্টেটমেন্ট ব্যবহার করি। তো আজকে আমরা দেখবো কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা আসলে কি। তো কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে ইফ স্টেটমেন্ট জিনিসটা আসলে কি। যখন কোনো একটা স্টেটমেন্ট কার্যকর করব, তখন ওই স্টেটমেন্টটা যদি কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ কোনো একটা শর্তের উপর যদি কোনো একটা স্টেটমেন্ট নির্ভরশীল হয়, অর্থাৎ শর্ত যদি সত্য হয় স্টেটমেন্টটা কার্যকর করবে, শর্ত যদি মিথ্যা হয় স্টেটমেন্টটা কার্যকর করবে না, এরকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলত আমরা ইফ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা স্টেটমেন্টের উপর যদি কোনো শর্ত প্রয়োগ করা থাকে, তখন সেটা ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্ট বিভিন্ন রকম আছে। তো প্রথমটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট। লজিক্যাল ইফ স্টেটমেন্ট, লজিক্যাল ইফ স্টেটমেন্ট। তো লজিক্যাল ইফ স্টেটমেন্ট দেখব জিনিসটা আসলে কি। লজিক্যাল ইফ স্টেটমেন্ট হলো যে কোন একটা কন্ডিশন বা শর্ত যদি সত্য হয়, শুধুমাত্র ওই স্টেটমেন্টটা কার্যকর করবে। শর্ত যদি সত্য না হয়, তখন স্টেটমেন্ট কার্যকর করবে না। এই ধরনের স্টেটমেন্টকে লজিক্যাল ইফ স্টেটমেন্ট বলে। অর্থাৎ কন্ডিশন সত্য হলে কার্যকর করবে, মিথ্যা হলে করবে না, জাস্ট এটাই। আর লজিক্যাল ইফ স্টেটমেন্ট মূলত এক লাইনের ভিতরে লিখতে হয়। অর্থাৎ এটা কোনো ভিন্ন কোনো হয় নাই, মিথ্যা হলে কি হবে এমন কোনো কন্ডিশন নেই। শুধু সত্য হলে কার্যকর করবে, নাহলে করবে না, শেষ, এটাই জাস্ট। তো এটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট। তো লজিক্যাল ইফ স্টেটমেন্টের একটা এক্সাম্পল হলো, সাপোজ সাপোজ যদি দিই if a equal b go to 20। তো এটা একটা লজিক্যাল ইফ স্টেটমেন্ট, কারণ লজিক্যাল ইফ স্টেটমেন্ট শুধুমাত্র একটা লাইনের ভিতরে লিখতে হয়, এবং যে শুধুমাত্র কন্ডিশনটা সত্য হলে ওই স্টেটমেন্টটা কার্যকর হবে, নইলে কিন্তু কার্যকর করবে না। এই ধরনের স্টেটমেন্ট হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট। যেমন সাপোজ এখানে কোনো একটা প্রোগ্রামের ভিতরে ধরলাম এরকম একটু কিছু আছে, তারপরে বিভিন্ন ধরনের এখানে স্টেটমেন্ট আছে, তারপরে এখানে 20 কন্টিনিউ দিয়ে, তারপরে 20 দিয়ে কোনো একটা কিছু হয়তো আছে। তো যদি a ইকুয়াল টু b, যদি a আর b সমান হয়, তখন বলছে গো টু 20, তখন এই 20 নাম্বার লেভেলে কিন্তু লাইনে চলে আসে, যে কাজটা আছে বা যে স্টেটমেন্টটা আছে সেটা কার্যকর করবে। স্বাভাবিকভাবে কিন্তু প্রোগ্রামগুলো কিন্তু লাইন টু লাইন অনুবাদ হয়। অর্থাৎ এই গো টু 20 যদি এটা সত্য হয়, a আর b যদি সমান হয়, তাহলে এটা জাম দিয়ে এই যে 20 নম্বর লাইনে এখানে এসে কাজ করবে।
অর্থাৎ এই লাইন থেকে আর এই লাইনে আসবে না, এই লাইনে আসবে না। তো এটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট। অর্থাৎ লজিক্যাল ইফ স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটা স্টেটমেন্ট কার্যকর হলে শুধুমাত্র সেটা কাজ করবে, না হলে কি হবে, কার্যকর করবে না, নিচে লাইনে চলে আসবে। তো এটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্টের একটা কি এক্সাম্পল। তারপর প্রোগ্রাম যখন করবো তখন এই জিনিসগুলো আমরা বারবার অনেকবার ইউজ করবো, এগুলো বিশেষ করে লজিক্যাল ইফ স্টেটমেন্টটা আসলে একটা ব্যবহার বেশি আর কি। তো ইফ স্টেটমেন্টের একটা ভাগ দেখলাম আমরা যে লজিক্যাল ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টের আরো কিছু ভাগ আছে, তার ভিতরে আরেকটা হলো যে ব্লক ইফ স্টেটমেন্ট, আরেকটা হলো ব্লক ইফ স্টেটমেন্ট। ব্লক ইফ স্টেটমেন্ট। এখন ব্লক ইফ স্টেটমেন্ট মানে কি, লজিক্যাল ইফ স্টেটমেন্টের ভিতরে অন্য কোনো হয় ছিল না, অর্থাৎ কন্ডিশন যদি মিথ্যা হয় তখন কি হবে এমন কোনো শর্ত ছিল না। কিন্তু ব্লক ইফ স্টেটমেন্টের ভিতরে ওই শর্তটা আছে, অর্থাৎ কোন একটা স্টেটমেন্ট যদি সত্য, কন্ডিশন যদি শর্ত যদি সত্য হয় তখন স্টেটমেন্টটা কার্যকর করবে, আর কন্ডিশন বা শর্ত যদি সত্য না হয় তখন অপর একটা শর্ত মানে স্টেটমেন্ট কি কার্যকর করবে। এরকমগুলোর জন্য মূলত এই ব্লক ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ লজিক্যাল শর্ত সত্য হলে কার্যকর করবে, মিথ্যা হলেও কার্যকর করবে, দুইটা হয় আছে। সুতরাং এগুলোকে বলা হয় ব্লক ইফ স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো আসলে কি দেওয়া হয় আর কি। যেমন সাপোজ আমি তো একটা এক্সাম্পল আলোচনা মানে একটা এক্সাম্পল জিনিসটা আসলে বুঝে যাবে মতো। সাপোজ if x greater than 0, x greater or equal 0.0, then 0.0 then fx equal to x is fx equal to minus x in diff। তো এটা একটা ব্লক ইফ স্টেটমেন্টের एग्जांपल। অর্থাৎ এখানে বলছি ইফ যদি x গ্রেটার দ্যান 0, অর্থাৎ x এর মান যদি 0 থেকে বড় বা 0 সমান হয় তাহলে f(x) ফাংশন হবে কি x, ফাংশনটা x হবে কি ধনাত্মক। ইলস নতুবা যদি না হয়, অর্থাৎ এই x যদি 0 থেকে যদি ছোট না মানে বড় না হয়, যদি ছোট হয় তাহলে নতুবা এই f সমান f(x) ফাংশন কত হবে, এই f ফাংশন x হবে কি -x। তাহলে এখানে ইন্ডিপ দ্বারা কি প্রোগ্রামটা ক্লোজ করতে হবে। অর্থাৎ এখানে দুইটা হয় আছে। প্রথমটা হলো যে কন্ডিশন যদি সত্য যদি হয় তখন এটা কার্যকর করবে, আর এই কন্ডিশন যদি সত্য না হয়, মিথ্যা হয়, তখন এই নিচের ইলস দিয়ে এই f(x) - x কন্ডিশনটা কি স্টেটমেন্টটা কার্যকর করবে। সুতরাং এখানে দুইটা হয় আছে, তাহলে একটা কন্ডিশন সত্যের জন্য আর একটা কন্ডিশন মিথ্যার জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা স্টেটমেন্ট কিন্তু কার্যকর করতেছে, মানে এটা সত্য হলেও কার্যকর করতেছে স্টেটমেন্টটা, আর মিথ্যা হলেও কিন্তু এই স্টেটমেন্টটা কার্যকর করতেছে। তাহলে এই স্টেটমেন্টগুলোকে মূলত যে ব্লক ইফ স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ ব্লক ইফ স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটা শর্ত সত্য হলেও স্টেটমেন্ট কার্যকর করবে, আর শর্ত যদি মিথ্যা হয় তবুও অন্য স্টেটমেন্ট হলেও অন্যরা স্টেটমেন্টটাও কি কার্যকর করবে। তো এগুলোর মতো ব্লক ইফ স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো আসলে কি লেখা হয় আর কি। তো এটা হলো স্টেটমেন্টের ইফ স্টেটমেন্টের আরেকটা ভাগ, সেটা হলো যে ইফ স্টেটমেন্ট, ব্লক ইফ স্টেটমেন্ট। তো প্রোগ্রাম করার জন্য আসলে এতটুকু জানলেই হবে, কারণ আরো কিছু স্টেটমেন্ট আছে, মানে মানে আরো কিছু স্টেটমেন্ট আছে, নেস্টেড ব্লক ইফ স্টেটমেন্ট আছে, বা ইফ দেন ইলস ইফ ইন্ট স্টেটমেন্ট আছে। এগুলো প্রোগ্রাম করার সময় একটু ব্যবহার কম হইতেছে, মানে কম হয়। মূলত ইফ স্টেটমেন্ট মানে ব্লক ইফ স্টেটমেন্ট এর পরবর্তীতে মানে লুপ স্টেটমেন্টগুলো বেশি ব্যবহার হয় আর কি। যদি কোনো প্রোগ্রাম যদি প্রয়োজন হয় তখন এগুলো অবশ্যই আলোচনা করবো, আশা করি এতটুকু মানে আলোচনা করার বাইরে কিছু লাগবে না। তো এটা হলো তাহলে ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টে দুইটা ভাগ দিচ্ছি আমরা, একটা লজিক্যাল ইফ স্টেটমেন্ট আর একটা হলো ব্লক ইফ স্টেটমেন্ট। অর্থাৎ কোন একটা শর্ত সত্য হবে হলে কন্ডিশন, কোন একটা শর্ত সত্য হলে স্টেটমেন্ট কার্যকর করবে, আর শর্ত যদি সত্য না হয় তখন অন্য একটা স্টেটমেন্ট কার্যকর করবে বা করবে না। এরকম কন্ডিশনগুলোর জন্য মূলত আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। তো আরেকটা ইফ স্টেটমেন্ট ছিল দুই রকম জিনিস দেখলাম, একটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট, যেটার মাধ্যমে মূলত মানে একটা কন্ডিশন যদি সত্য হয় তখনই ওই স্টেটমেন্টটা কার্যকর করবে, আর না হলে করবে না। অর্থাৎ এক লাইনে যে স্টেটমেন্টটা লেখা হয় সেটা হলো লজিক্যাল ইফ স্টেটমেন্ট। আর ব্লক ইফ স্টেটমেন্টের মাধ্যমে একটা কন্ডিশন সত্য হলে কার্যকর করবে, না হলে অন্য একটা স্টেটমেন্টটা কার্যকর করবে। এরকম যদি কোনো উপায় থাকে তখন সেখানে ব্লক ইফ স্টেটমেন্টটা কি ব্যবহার করা হয়। তো এগুলো হলো আমাদের যে কন্ট্রোল স্টেটমেন্টের দ্বিতীয় ভাগ, যে ইফ স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্টের আরেকটা ভাগ আছে, সেটা হলো অ্যারিথমেটিক স্টেটমেন্ট। সেটা হলো অ্যারিথমেটিক স্টেটমেন্ট। আচ্ছা, সেটা হলো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। সরি, এটা ইফ স্টেটমেন্টের একটা উপভাগ, সেটা হলো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। লুপটা পরে আচ্ছা, এটা ইফ স্টেটমেন্টের আরেকটা উপভাগ, সেটা অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। মানে ইফ স্টেটমেন্ট আরেকটা উপভাগ, সেটা হলো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট, অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট, অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। এটা হলো ইফ স্টেটমেন্টের আরেকটা ভাগ আর কি। যেমন লজিক্যাল ইফ স্টেটমেন্ট ছিল, ব্লক ইফ স্টেটমেন্ট ছিল,
আর একটা হলো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। তো এটাও খুব দরকার। তো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট মানে কি, যে প্রতিটা গাণিতিক এক্সপ্রেশন যদি একটা সাংখ্যিক মান থাকে, অর্থাৎ গাণিতিক একটা এক্সপ্রেশন কখনো শূন্য হতে পারে, কখনো ধনাত্মক হতে পারে, বা কখনো ঋণাত্মক হতে পারে। তো এই জাতীয় কিছু কাজ মানে স্টেটমেন্ট কার্যকর করার জন্য মূলত আমরা এই অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টটা মূলত কি ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে তিনটা হয়ে থাকে। তো এটার জেনারেল স্ট্রাকচার হলো যে ইফ, এটা জেনারেল অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টের জেনারেল স্ট্রাকচার হলো ইফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটা বলা যায়। অ্যারিথমেটিক এক্সপ্রেশন, তার পরবর্তীতে কিছু লেভেল নাম্বার L1 L2 L3, L1, L2, L3, এটা হলো অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টের একটা ব্যবহার। আর এই অ্যারিথমেটিক এক্সপ্রেশন এটার উপর নির্ভর করে এই L1 L2 L3 এই তিনটা লেভেল নাম্বার কি এখানে কার্যকর হয়। অর্থাৎ এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মানটা যদি ঋণাত্মক হয় তখন এই L1 লেভেল নাম্বার কাজ করবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মানটা যদি শূন্য হয় তখন এই দ্বিতীয় লেভেল নাম্বারটা কাজ করবে, মানে এই দ্বিতীয় লেভেল নাম্বার অনুসারে কার্যকর হবে। আর অ্যারিথমেটিক এক্সপ্রেশন মান যদি ধনাত্মক হয় তখন এই L3 নাম্বার ব্যবহৃত লাইনটা কি আসলে কার্যকর করবে। একটা এক্সাম্পল দিলে জিনিসটা আসলে বোঝা যাবে। তাহলে একটা প্রোগ্রাম আমরা লিখলাম যে রিড অ্যারিস্ট্যাটিক্স a, b, তাহলে একটা কন্ডিশন আছে ইফ a - b, ইফ a - b, তারপরে কিছু এখানে লেভেল নাম্বার আছে 10, 20, 30, তারপর 10 ডিফারেন্ট 10 DIFF ডিফারেন্স ইকুয়াল b - a ইকুয়াল টু b - a go to 14, তারপরে হচ্ছে go to 40, তারপরে 20 ডিফারেন্স 0.0 go to 14, দেখা যাচ্ছে আরেকটা কন্ডিশন 30 ডিফারেন্স a - b go to 14। তো এখানে 14 নাম্বার লেভেল নাম্বার হয়তো কোনো কিছু প্রিন্ট করতে বলা হবে, প্রিন্ট এই মানটা মানে ভ্যালুগুলো কি প্রিন্ট করতে বলবে, এমনি একটা থাকবে আর কি এখানে। আচ্ছা, তো এখানে এটা হলো একটা যে এখানে একটা অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, যেমন ইফ a - b এটা হলো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। L1 L2 L3 এর লেভেল নাম্বার, এই 10 হচ্ছে L1, 20 হচ্ছে L2, 30 হচ্ছে L3। তো এই তিনটা এক্সপ্রেশনের ভিতরে যদি 10 ডিফারেন্স অর্থাৎ পার্থক্য a আর b পার্থক্য যদি b - a হয়, ধরে নিলাম যদি a বড় হয় b ছোট হয়, যদি বড় থেকে a বড় হয় b ছোট হয়, তখন ছোট থেকে বড় মান বিয়োগ দিলে মানটা অবশ্যই ঋণাত্মক। মানটা যদি ঋণাত্মক হয় তখন এই 10 নম্বর লেভেলের লাইনটা আছে, লেভেলটা সেটা কার্যকর করবে। অর্থাৎ এই লেভেল এটাকে কার্যকর করবে। কার্যকর করার এটা যদি সত্য হয় তখন নিচে লাইনে এসে ওই মানটা এখানে প্রিন্ট করবে। আবার যদি a আর b এই দুইটার পার্থক্য ডিফারেন্স যদি শূন্য হয় তখন দ্বিতীয় লেভেল নাম্বারটা কাজ করবে। অর্থাৎ কাজ করার পর 40 নম্বর লেভেলে এসে সেই মানটা প্রিন্ট করবে। তার পরবর্তীতে a আর b এই দুইটার ডিফারেন্স যদি পজিটিভ হয়, অর্থাৎ a যদি বড় হয় b যদি ছোট হয়, ডিফারেন্স যদি পজিটিভ হয় তখন এই তৃতীয় লেভেল নাম্বার 30 নম্বর লেভেলের লাইনটাকে কার্যকর করবে। সুতরাং 30 ডিফারেন্স এত কার্যকর করবে। তো 40 নম্বর লাইন দ্বিতীয় লাইনে 40 নম্বর লাইনে লেভেলে আসে এটা ওই মানটাকে প্রিন্ট করবে। অর্থাৎ এই ভিতরে অ্যারিথমেটিক এক্সপ্রেশনের উপর ভিত্তি করে L1 L2 L3 তিন ধরনের লেভেল নাম্বার কাজ করে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন যখন যদি ঋণাত্মক হয় তখন এই L1 লেভেল নাম্বার কাজ করবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন যদি শূন্য হয় দ্বিতীয় লেভেল নাম্বার কাজ করবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন মান যদি ধনাত্মক হয় তৃতীয় লেভেল নাম্বার অনুসারে কি কাজ করে। এটা হলো কি অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টে অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্টের কি জেনারেল স্ট্রাকচার এবং কি একটা এক্সাম্পল। আচ্ছা, তো আশা করি আজকে তোমরা যে ইফ স্টেটমেন্ট জিনিসটা বুঝেছো। ইফ স্টেটমেন্ট জিনিসটা আসলে কি, ইফ স্টেটমেন্টের কিছু ভাগ নিয়ে কি আলোচনা করার চেষ্টা করছি। তারপর আমাদের পরের লেকচার থেকে আর কোনো কন্ট্রোল স্টেটমেন্ট আছে, সেটা হলো লুপ স্টেটমেন্ট, সেটা নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।